আমরা সবাই বিচার চাই, কিন্তু বিচার মানে কি দূরের কোর্ট আদালত, কিংবা বছরের পর বছর আদালত প্রাঙ্গণে উকিলের কাছে দৌড়াদৌড়ি? তাহলে সমাধানটা আসলে কি? আজকের এই জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি সহজ সমাধান খুঁজবার জন্যে। আজকের এই অনুষ্ঠানে আমরা এমন ব্যবস্থার কথা জানব যার সহজ সমাধান আছে আমাদের হাতের কাছেই, এবং আমাদের গ্রামেই সেই একেবারে আমার যে বসত বাড়ি আছে, সেই যেখানে আমার বাসভূমি, যেখানে আমার সামাজিক ব্যবস্থা, সেই সমাজের মধ্যেই রয়েছে সেই বিচার পাওয়ার অধিকার এবং বিচার ব্যবস্থা। আমাদের আজকের আয়োজনে আমরা প্রশ্ন করব জনতার হয়ে এবং উত্তর খুঁজব আইনের চোখে। সুধীমণ্ডলী, জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের বিষয় গ্রাম আদালত। আজ আমাদের সঙ্গে রয়েছেন গ্রাম আদালত বিষয়ে একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি মাঠ পর্যায়ে কাজ করছেন, জনাব মোহাম্মদ মাসুদ রানা, জেলা ম্যানেজার, গ্রাম আদালত, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়ে, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকেও। এই জনতার জিজ্ঞাসা এবং আজকের যে বিষয় গ্রাম আদালত, সেখানে আমরা আসলে আপনার পক্ষ থেকে এবং এই গ্রাম আদালত সম্পর্কে যে মানুষের যে ধারণা, সেটি আমরা জানতে চাই আপনার মাধ্যমে। জি, ধন্যবাদ। আসলে আমি শুরু থেকে ধন্যবাদ জানাচ্ছি যে কেবল ওয়ান ডিজিটালকে আসলে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। যে গ্রাম আদালত আসলে মানুষের যেটা বলেছেন যে মানুষ বিচার যে খুব দূরের, আসলে বিচার দূরের না, বিচার হাতের কাছেই। এই নিয়ে যে আলোচনা, এই নিয়ে যে জিজ্ঞাসা, আমরা আশা করছি এটা মানুষের জন্য একটু কাজে লাগবে এবং অনেক সহজভাবে কিভাবে মানুষ বিচার পায় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অবশ্যই আমরা সেই আলোচনায় করতে চাই যে হ্যাঁ, মানুষ আসলে হাতের কাছেই তার বাড়ির কাছেই তার যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিভাবে অতি সহজেই বিচার করা যায় আমরা আলোচনা করব। তো আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও এবং কেবল অন ডিজিটালকেও আমাকে ধন্যবাদ। আমন্ত্রণ করার জন্য। আমরা যে কথা জানতে চাই সেটি হচ্ছে যে গ্রাম আদালত নিয়ে মানুষের অনেক প্রশ্ন রয়েছে, অনেক জানবার আগ্রহ রয়েছে। সেই অবস্থান থেকে আমরা আপনার কাছে জানতে চাই গ্রাম আদালত আসলে কি, এবং এটি কবে থেকে কিভাবে চালু হলো, এবং সেখানে কোন আইনের আওতায় তারা এই বিচার পেতে পারে, এটি যদি খুব সহজ করে আমাদের যারা শুনছেন, যারা দেখছেন, তাদের কাছে একটু জানান। আচ্ছা, ধন্যবাদ। আসলে গ্রাম আদালত কি যদি শুরু থেকেই বলি, যে গ্রাম আদালত মূলত হচ্ছে ইউনিয়ন পরিষদে কতিপয় বিরোধ, দেওয়ানি এবং ফৌজদারি নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠিত হয় সেটাই গ্রাম আদালত। এক কথায় যারা আমাকে শুনছেন, যে হচ্ছে ইউনিয়ন পরিষদের ছোটোখাটো বিরোধ নিষ্পত্তির জন্য সেই পরিষদে যে আদালত গঠিত হয় সেটাই হচ্ছে গ্রাম আদালত। আর আরেকটা বিষয় যেটা আপনি জিজ্ঞাসা করেছেন যে গ্রাম আদালত আসলে কোন আইনের দ্বারা পরিচালিত হয়। আপনারা জানেন যে গ্রাম আদালত অনেক প্রাচীন একটা প্রতিষ্ঠান। আমি প্রতিষ্ঠান কেন বললাম, বাংলাদেশ স্বাধীনের পরেই ৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। এরপরেই মানুষের বিচারিক সেবা প্রদানের জন্য গ্রাম আদালত অর্ডিন্যান্স জারি হয়, যেটা 1976-এ, 1976 সালের একটা অর্ডিন্যান্স। পরে গ্রাম আদালত আইন হয় 2006 সালে। এই আইনের বলে মূলত গ্রাম আদালত পরিচালিত হয়। আইনটাকে যুগোপযোগী করার জন্য এবং মানুষের কাজে লাগানোর জন্য আইনটাকে বিভিন্ন সময়ে এটাকে আবার সংশোধন করা হয়েছে। আপনারা জানেন যখন অর্ডিন্যান্স হয় 76 সালে, এর ক্ষমতা ছিল অনলি 5,000 টাকা, মানে 5,000 টাকার সমমূল্যের যে কোনো বিরোধ গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে। পরবর্তীতে এটাকে করা হয়েছে 25,000, এরপরে করা হয়েছে 75,000। রিসেন্টলি 2024 সালের মে মাসে এটাকে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেখানে গ্রাম আদালতের মাধ্যমে 3 লক্ষ টাকা সমমূল্যের যে কোনো দেওয়ানি এবং ফৌজদারি, যেগুলো গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত, নিষ্পত্তি করা যায়। আচ্ছা, এই গ্রাম আদালতটি আসলে কাদের দ্বারা গঠিত হয়, বা কারা কারা থাকেন সেই আদালতের বিচারক হিসেবে, সেটি যদি। চমৎকার প্রশ্ন করেছেন সম্মানিত দর্শক। আসলে এটা জানা বেশি জরুরি। আমরা অনেক সময় মনে করি যে চেয়ারম্যানই সব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই সব। কারণ আমরা দেখেছি যে চেয়ারম্যান তো নির্বাচিত চেয়ারম্যান, পক্ষ বিপক্ষ থেকেই থাকে, তাই না? যে পক্ষ চেয়ারম্যানের পক্ষে, সেই পক্ষ মনে করে যে না আমি ভালো বিচার পাবো। যে পক্ষ চেয়ারম্যানের বিপক্ষে ছিল নির্বাচনের সময়, সে মনে করে আমি বিচার পাবো না। আসলে তেমনটা না। গ্রাম আদালতের একটা হচ্ছে কোয়াসি জুডিশিয়ারি সিস্টেম, সমঝোতামূলক বিচার ব্যবস্থা। এখানে আমরা যদি বলি
যে গ্রাম আদালত গঠিত হয় 5 জন সদস্য মিলে এই গ্রাম আদালত গঠিত হয়। এখন এই 5 জন কারা? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন, যিনি আবেদন করবে, আবেদনকারী বা বাদী আমরা যেটাই বলি, তার পক্ষে মনোনীত 2 জন সদস্য, এবং যিনি যার বিপক্ষে আবেদন করেছেন প্রতিবাদী বা বিবাদী, তার পক্ষে হচ্ছে মনোনীত 2 জন সদস্য। এই 5 জন মিলেই গ্রাম আদালত গঠিত হয়। এখন এই 2 জন কারা হবে? আইনে স্পষ্ট বলা আছে আবেদনকারী তার সদস্য তিনি নিজেই মনোনীত করবেন, তবে এখানে শর্ত হচ্ছে একজন ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে, আরেকজন স্থানীয় ব্যক্তি। সে ইচ্ছে করলে তার ভাইকে তার বাবাকেও তার প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করতে পারে। তাহলে আমরা কেন বলছি যে গ্রাম আদালত নিজের বিচার নিজেই করে? কারণ বিচারক কে? আপনি যদি ধরেন যে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে বা অন্য কোনো কোর্টে একটা মামলা চলছে, আপনি বলতে পারবেন যে এই কোর্টের বিচারক উনি হবে? সুযোগ আছে বলার? কিন্তু কোনোভাবেই গ্রাম আদালত আইনে আপনাকে বলছে যে আপনি প্রতিনিধি নির্বাচন করেন, চেয়ারম্যান অটো নির্বাচিত, 2 জন আপনি নির্বাচন করেন, যার বিপক্ষে আপনি আবেদন করেছেন সে 2 জন নির্বাচন করেন। এই 5 জন মিলে হচ্ছে প্যানেল গঠিত হয়। এই প্যানেল দিয়েই হচ্ছে আপনার সিদ্ধান্ত দেওয়া হয়। ধন্যবাদ। একটি বিষয় হচ্ছে যে অনেক প্রশ্ন রয়েছে যে গ্রাম আদালতে কোন কোন ধরনের মামলা এখানে লিপিবদ্ধ হয় বা মামলা আসে, যে পারিবারিক কলহ, তারপরে জমি সংক্রান্ত বা সীমানা সংক্রান্ত জটিলতা, তারপরে আমি কারো কাছ থেকে টাকা পাবো, কেউ আমাকে মারামারি করলো, এরকম নানান বিষয়, যে এই যে একেবারে ব্যক্তিগত এইসব বিষয়গুলো কি উপস্থাপন করতে পারবে সে? হ্যাঁ, অবশ্যই। আপনি শুরু থেকে যেটা বললেন যে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি আমাদের সমাজে আসলে ছোটোখাটো বিষয় নিয়ে দেখা গেছে। আমার আমার ছাগল আপনার খেতে গেছে, এটা নিয়েই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা। একজন টাকা নিয়েছে, ধার নিয়েছে, হয়তো বা টাকাটা পরিশোধ করেনি সময় মতো, দিচ্ছে না, গ্রাম আদালতের বিচার্য মামলা। জমি সীমানা নিয়ে দ্বন্দ্ব, সীমানা নিয়ে তো দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্ব দেখা গেছে যে আমার জমি, আমি বলতেছি আমি এতটুকু পাবো, আপনি বলতেছেন না আমি এতটুকু পাবো, এটাকেই বলি আমরা সীমানা নিয়ে দ্বন্দ্ব। আসলে সীমানা নিয়ে দ্বন্দ্ব না, মূলত হচ্ছে আমার যতটুকু অগ্রাধিকার আমি ততটুকু পাইনি, মানে আমার বা আমার জমিটা দলিলে আছে কিন্তু দলিলে আমি আছে 10 শতক, কিন্তু আমি আসলে আমার পজিশনে আছে 8 শতক, এই 2 শতক জমি আমার বেদখল হয়ে গেছে। মূল মেসেজ হচ্ছে এটা। জমি বেদখলের এখতিয়ারটা যদি সেই জমির মূল্যমান 3 লক্ষ টাকা হয় তাহলে গ্রাম আদালতের। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আসলে একটা মেসেজ দিয়ে রাখি, গ্রাম আদালতে যে এখতিয়ারভুক্ত বিরোধগুলো আছে, বিশেষ করে 3 লক্ষ টাকার দেওয়ানি এবং ফৌজদারি বিরোধ, এই বিরোধগুলো অন্য কোনো আদালতে বিচার করার এখতিয়ারে নেই, কিন্তু আমরা জানি না। আমরা কি করি? আমরা থানায় যাই, থানায় গিয়ে পুলিশের হয়ে বিভিন্নভাবে হয়রানি হই, মামলা রুজু করি, সে মামলা চলে যায় আদালতে, দিনের পর দিন, বছরের পর বছর। এমনও আছে যেটা দেওয়ানি মামলা দেখা গেছে, আজকে এক ভদ্রলোকের কাছে শুনলাম 76 সালের মামলা এখনো চলমান। ক্যান ইউ ইমাজিন? 76 টু 2026, আপনার প্রায় 50 50 বছর থেকে চলছে। এখন এই 50 বছরে সে কতবার অ্যাডভোকেটের কাছে গেছে, কতবার আদালতের প্রাঙ্গণে গেছে, অথচ সেই বিষয়টা যদি গ্রাম আদালত এখতিয়ারভুক্ত হতো, গ্রাম আদালত এক বসায় শেষ করে দিত। হ্যাঁ, ধন্যবাদ। আমি এরকম কি রংপুর অঞ্চলে কোনো কেস স্টাডি আছে যে এরকম একটু যদি আমাদের আমি ভেরি শেয়ার রিসেন্ট করেন? একটা মিঠাপুকুরের হচ্ছে আপনার গোপালপুর ইউনিয়নে ভিজিটে গেলাম। সেখানে দেখা গেছে যে এক কর্মচারী তার দোকানের 5,000 টাকা চুরি করেছে, 5,000 টাকা। তারপর দিন দোকানের মালিকের ছেলে আসে কর্মচারীকে থাপ্পড় মারছে। এই কর্মচারী করছে কি, কেস করে দিয়েছে। ইভেন এই ছোটোখাটো আরও ধারা, আপনারা জানেন যে গ্রামে গ্রামে কিন্তু বেশ কিছু ব্রোকার শ্রেণীর লোক আছে। তারা করে কি, তারা কোনো না কোনোভাবে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে থানায় নিয়ে আসে। এটার আবার পুলিশের সাথেও সম্পর্ক, যদিও এটা বলা ঠিক না। তো তারা থানায় নিয়ে আসে, দেখা গেছে যে আমি হয়তো বা আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু সেখানে আপনি বললেন না কথা কাটাকাটি তো হয়নি, আমাকে সে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আমার পকেটে টাকা ছিল 1 লক্ষ টাকা, সে নিয়ে গেছে। আমার পরনে চেন ছিল, দুই ভরি স্বর্ণের একটা চেন পরতাম আমি, সেটা নিয়ে গেছে। মানে সব মিলে এজাহারটা এভাবেই তৈরি করা হয় যেন সেটা গ্রাম আদালতের এখতিয়ারের বাইরে চলে যায়। ওরা জানে, বাধ্য হয়ে পুলিশ সেটা সাজিয়ে ওভাবে গ্রহণ করতেই হয়। যখন বিজ্ঞ আদালত এটা স্টাডি করে, হিয়ারিং করে, তখন দেখে যে আসলে এটা গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত, আসলে 5,000 টাকা চুরি হয়েছে। এই 2 বছর পরে এই মামলাটা আবার ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ সেটা আপনার অল্প দিনের মধ্যে নিষ্পত্তি করে ফেলে। পরে আমি দুজনকে নিয়ে বসছিলাম, তখন বলছে
যারা যারা মালিক ছিল, মালিক পক্ষ বলছে যে আমরা অনেক চেষ্টা করছি মামলাটা তুলে নেওয়ার জন্য, কারণ আমার 5,000 টাকা, কিন্তু আমার যে হয়রানি, আমার যে দিনের পর দিন কাজ ফেলে আপনার আদালতের প্রাঙ্গণে ঘোরা, এটাই তো আমার জন্য মেন্টালি প্রেশানই একটা। ধন্যবাদ, আপনার চমৎকার করে বলছেন। তবে এই গ্রাম আদালত নিয়ে মানুষের কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে। সেই বিষয়টি বিশেষ করে যে অনেকেই মনে করেন যে এটির আইনের কোনো বৈধতা রয়েছে কিনা সেটি কিন্তু মানুষ জানতে চায়। আমি আপনাকে শুরুতে বলেছি যে গ্রাম আদালত একটা আইন, আইন 2006, যেখানে আপনার আইনগত বৈধতা না, আইন প্রণয়ন করে কে? জাতীয় সংসদ। সংসদের বলেই আমরা আইন প্রণয়ন হয়। আপনারা জানেন ডিজিটাল আইন আছে, হ্যাঁ, বাংলাদেশে অসংখ্য আইন আছে, এবং আইন ভঙ্গ করলে কি হয়? শাস্তি হয়। তো গ্রাম আদালত হচ্ছে আইন, গভর্নমেন্টের আইন, এখানে কোনো বলার কোনো অবকাশ নেই, এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। এই আইনের সাথে হচ্ছে আপনার এই গ্রাম আদালতের সাথে আপনার উচ্চতর আদালতের ডিরেক্ট সম্পর্ক। আমি যেটা আপনাকে উদাহরণ দিলাম, কিন্তু এখানে যদি কেউ রায়ে অসন্তুষ্ট হয়, অর্থাৎ এই রায়টি মানতে পারছে না, তখন আসলে তারা কি করবে? রায়ের অসন্তুষ্ট দেখা গেছে যে হচ্ছে আপনার কতিপয় বিরোধ নিয়ে একটা আপনার নিষ্পত্তি হলো, কিন্তু সংক্ষুব্ধ পক্ষ বলতেছে না আমি ন্যায় বিচার পাইনি, মানে কোনো একটা পক্ষ, কোনো একটা যে পক্ষ। মানে এখানে আপনারা দেখেন, আমরা সুপ্রিম কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে আমরা কি দেখেছি যে আপনার একটা রায় হওয়ার পরে কি বলে যে না আমার মক্কেলের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা প্রয়োজনে আপিলের উচ্চ ডিভিশনে আদালতে যাব, যাব, হ্যাঁ। উচ্চ আদালত থেকে একদম সুপ্রিম কোর্ট থেকে আপিলের ডিভিশন পর্যন্ত চলে যায়। কিন্তু এখানে আপনার বলা আছে 5 জন সদস্য, 5 জন প্যানেলের যে 5 জন, এই 5 জনের যদি 5:0 সিদ্ধান্ত দেয় সেটা আপিলযোগ্য নয়। আচ্ছা আচ্ছা, 5 জনের যদি ঐক্যমত্য হয়, ঐক্যমত্য হয়, যদি মানে যদি 5 জন, কারণ আমি শুরু থেকে বলেছি আবেদনকারী 2 জন, হুম প্রতিবাদী 2 জন। এখন আমি যাকে মনোনীত করলাম সেও ওনার পক্ষে চলে গেল, তাহলে নিশ্চয়ই আমি ভিকটিম, আপিল করার কোনো সুযোগ নেই। গ্রাম আদালতকে এতটা ক্ষমতা দিয়েছে গভর্নমেন্ট, যেখানে আপনি আপনার সুপ্রিম কোর্টের মামলারও হচ্ছে আপিল হয়, অথচ গ্রাম আদালতে যদি 5:0 হয়, 4:1 হয়, আপিল করার কোনো সুযোগ নেই। একমাত্র আপিল করতে পারে, এটা জানানো বেশি জরুরি যে অনেক সময় মনে করে যে আসলে আমি ন্যায় বিচার পাবো না। কেন ন্যায় বিচার হবে না? যদি আমি যাকে প্রতিনিধি হিসাবে পাঠালাম সে তো আমার পক্ষে কথা বলবে, তাই না? তাহলে 3:2 হবে। ধরেন চেয়ারম্যান বায়াস হয়ে গেছে, চেয়ারম্যান আরেকজনের পক্ষে চলে গেছে, তাহলে আমি যাকে দিলাম সে তো আমার পক্ষে, সেই 2 জন তো আমার পক্ষে, সেই 2 জন আমার পক্ষে। 3:2 হলে আপনার আপিল করা যাবে। আচ্ছা হ্যাঁ, আপিল করা যাবে। ফৌজদারি হলে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে আপিল করবে, এবং সিভিল হলে আপনার ইয়েতে হলে আপনার সহকারী জজ আদালতে আপিল করবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই গ্রাম আদালতে কিন্তু প্রভাবশালীদের একটা হস্তক্ষেপ থাকে। সেই প্রভাবশালীদের হস্তক্ষেপ কিংবা প্রভাবশালীদের প্রভাব, সেটি আসলে কিভাবে দমন করা যাবে, রিডিউস করা যায়, বা সেখান থেকে উত্তরণের পথ কি, সেটি যদি একটু আপনি ব্যাখ্যা করেন। প্রভাবশালী, এটা একটা ভালো কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে প্রভাবশালী আমাদের বাংলাদেশে হচ্ছে একটা মিসকনসেপ্ট আছে। আমরা কিছুদিন আগে কি করেছি আপনারা জানেন, যে কিছুদিন আগে আমাদের ছোট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের একজন অন্য ধর্মের মানুষকে পুড়িয়ে মারা হলো। আসলে আমরা কি এটা যাচাই করেছি যে সে কি এই কথাটা বলেছে? আমরা কিন্তু এটা যাচাই করিনি, না যাচাই করে এটা মব হয়ে গেছে। আমাদের গ্রাম আদালতে প্রভাবশালীদের প্রভাব, এটা আসলে যদি গ্রাম আদালত টোটাল প্রসিডিউর মেনটেন করে নিষ্পত্তি করা হয়, প্রভাবশালীর প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। কারণ মূল থিমটা হচ্ছে গ্রাম আদালতের সৌন্দর্য হচ্ছে আমার প্রতিনিধি আমি দিব, চেয়ারম্যানের বলার সুযোগ নেই তুমি ওকে দিবা বলার কোনো সুযোগ নেই। আইনে বলা আছে যে হচ্ছে তার আপনারা জানেন যে গ্রাম আদালতের ফর্ম আছে, 21টা ফর্ম আছে, প্রতিনিধি নির্বাচনের জন্য নির্দেশনামা প্রদান করবে, এটা একটা ফর্ম। আবেদনকারী 2 জন সদস্য মনোনয়ন করবে, প্রতিবাদী 2 জন সদস্য মনোনয়ন করবে, এটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে দিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমি যেটা শুরু থেকে আলোচনা হলো যে আমার 2 জন আছে, আমার 2 জন আমার পক্ষে, ওই চেয়ারম্যান হচ্ছে হয়তো বা প্রভাবশালী ব্যক্তির পক্ষে গেল, আমি আপিল করব। এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ জানে না আসলে মূল মেসেজটা কি। গ্রাম আদালত মূলত হচ্ছে আপনার গ্রাম আদালতের যে বিউটি, এটা মানুষ জানে না। মানুষের এখনো একটা মিসকনসেপ্ট আছে, গ্রাম আদালত বলতে চেয়ারম্যান সালিশ টালিশ করে। এই জায়গায় গ্রাম আদালতের ব্যর্থতা। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আসলে গ্রাম আদালত আইনি আদালত। আপনি ডিস্ট্রিক্ট কোর্টকেও যেমন অসম্মান করতে পারেন না,
গ্রাম আদালতকেও অসম্মান করার সুযোগ নেই। গ্রাম আদালতে কেউ যদি অসম্মান করে, কেউ যদি কোনো আদালত চলাকালীন কোনো কটাক্ষ করে, তাহলে সেখানে তাকে জরিমানা করারও বিধান আছে, জরিমানা করতে পারবে, কিন্তু আমরা জানি না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এই গ্রাম আদালত সম্পর্কে অনেক কিছু জানলেন আমাদের আজকের এই অতিথির কাছ থেকে। তবে আপনি একটু বলবেন কি, যেটি হচ্ছে যে এই যে শুধু জানার ক্ষেত্রেই নয়, মানুষ আসলে এটি কিভাবে আবেদন করবেন, এটি কিভাবে এই গ্রাম আদালত পর্যন্ত পৌঁছাবেন এবং সে ধাপগুলো কি কি, সেটি একটু জানার বিষয়, সেটি যদি একটু আমাদের দর্শকদের বলেন। সম্মানিত দর্শক, আসলে বাড়ির কাছে গ্রাম আদালত, কেন কেন হাঁটিব দূরের পথ, একটা মেসেজ দিয়েই শুরু করি। একেবারে সহজ। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, ইউনিয়ন পরিষদে একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা আছে, যিনি গ্রাম আদালতের পেশকার হিসেবে দায়িত্ব পালন করে। তার কাছে ফর্ম দেওয়া আছে, গভর্নমেন্টের ফর্ম, আবেদন ফর্ম দেওয়া হবে বিনামূল্যে। মানে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে? সচিব না, এটা হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা আচ্ছা। নতুন পদ তৈরি করা হয়েছে 2017 সালে। এখন আর নতুন বলা যাবে না, হ্যাঁ, প্রায় অলরেডি 6 বছর হয়ে গেছে। তো সেই হচ্ছে গ্রাম আদালতের পেশকারের দায়িত্ব পালন করে। তার কাছে একটা ফর্ম আছে, এই ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। ফি নামমাত্র, যেটা হয়তো বা আপনারা শুনলে বিশ্বাস করবেন না, যে আসলে এত কম টাকা দিয়ে কি বিচার পাওয়া যায়। ফৌজদারির জন্য 10 টাকা এবং দেওয়ানির জন্য 20 টাকা, জাস্ট গ্রাম আদালতে। এর বাইরে কোনো প্রকার খরচ নেই, কোনো প্রকার খরচ নেই। গ্রাম আদালতে অ্যাডভোকেট নিয়োগ করার কোনো সুযোগ নেই। গ্রাম আদালতে মানে কি পরিমাণ সময়ের মধ্যে এই বিচারটা শেষ করতে হবে? ভালো একটা কথা বলেছেন। আমরা জানি, আমি একটা মেসেজ দেই, আজকে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে 2025 সালের মার্চ মাস পর্যন্ত সারা বাংলাদেশে 45 লক্ষ মামলা পেন্ডিং ছিল। ক্যান ইউ ইমাজিন? 45 লাখ। আজকে যেটা শুনলাম সেটা 51 লাখে পৌঁছে গেছে। 51 লাখ মামলা পেন্ডিং, অর্থাৎ 51 লাখ ইন্টু 2, প্রায় 1 কোটি 2 লাখ, তাই না? 1 কোটি 2 লাখ পরিবার মামলার সাথে সাফারার। চিন্তা করে দেখছেন? তো আমরা মধ্য আয়ের দেশে কিভাবে যাব? কারণ আমরা তো মামলা নিয়েই জর্জরিত। সেখানে গ্রাম আদালতকে যদি আমরা সক্রিয় করতে পারি, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে এই সংখ্যাটা কিছুটা হলেও কমে আসবে। সাধারণ মানুষ ছোটোখাটো বিরোধ নিয়ে থানায় যাবে না, আদালতে যাবে না। আমাদের উপর যেটা মামলার বোঝা, এটাও আর সংখ্যাটা দিন দিন যে স্পিডে দৌড়ায়, এই স্পিডটা অন্তত কমে যাবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব এবং নিশ্চয়ই সেই বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরব আমাদের আজকের আয়োজনে জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে। ধন্যবাদ। বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা আজ ছিলাম গ্রাম আদালত নিয়ে। গ্রাম আদালতে কোন কোন ধরনের মামলা এখানে লিপিবদ্ধ হয় বা মামলা আসে, এখানে কোন কোন ধরনের মামলা সেখানে সমাধান করা হয়, সেটি যদি একটু আপনি বলেন। গ্রাম আদালতে সবচেয়ে বেশি মামলা হয় আপনার ফৌজদারি রিলেটেড মামলাগুলোই বেশি হয়। যেখানে দেখা গেছে যে গ্রামের মানুষ ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করে, কারো টাকা পায়, দেখা গেছে কারো ক্ষেত নষ্ট করেছে, কারো আপনার ছাগল এর বাড়িতে গেছে, এটা নিয়ে ঝগড়া হয়েছে, এই বিষয়গুলো বেশি আসে। সেই সাথে আরেকটা বিষয় আসে, জমির যে সীমানা, যেটা বললাম যে আমার অংশ আপনার কাছে চলে আসে, আপনি বলছেন না আমার অংশ আপনার কাছে চলে গেছে, এই রিলেটেড বিষয়গুলো বেশি আসে। ধন্যবাদ। তবে জনতার কিছু কিন্তু প্রশ্ন রয়েছে, বিশেষ করে তারা গ্রাম আদালতে সবচেয়ে বেশি মানে খুব দ্রুততম সময়ে তারা কিভাবে রায় পেতে পারে, কিংবা কোন মামলাটি আসলে সবচেয়ে বেশি আপনাদের কাছে যায়, এইসব বিষয় নিয়ে কিন্তু মানুষের প্রশ্ন রয়েছে। আমরা এভারেজ করে দেখেছি রংপুর জেলা চিত্রটা। রংপুর জেলায় একটা মামলা নিষ্পত্তি করতে গড়ে 28 দিন লাগে, অনলি 28 দিন গড় চিত্র যেটা বললাম। আইনে বলা আছে আপনার কোর্ট গঠন করার পর দিন থেকে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। 90 দিন নিষ্পত্তি করতে হবে। যদি 90 দিনের মধ্যে নিষ্পত্তি না করতে পারে, তাহলে কারণ দর্শানি আপনার রুট কজ সেখানে দায়ের করতে হবে, যে আমি কি কারণে নিষ্পত্তি করতে পারলাম না। এরকম যদি ভ্যালিড কোনো কজ থাকে, তাহলে 30 দিন বাড়ানো যায়, আদারওয়াইজ সেই কোর্ট ভেঙে যাবে। আচ্ছা, আপনার দেখা সবচেয়ে ব্যতিক্রমী কোনো কেস আছে যেটি আপনি আপনার এই সময়ে একটু ব্যতিক্রমী? আসলে এই জায়গাগুলো কি, মানে কেস তো কেসই, কেস বলতে একটা মানুষের গল্প,
কেসের সাথে একটা মানুষের অনেক গল্প থাকে, অনেক কষ্ট থাকে। যদি আমরা অনেক ভিতরে যাই, মানে ভিতরে গেলে মানুষের অনুভূতি কি দরকার। কিছুদিন আগে যেমন একটা ঘটনা আসলো, সে কথা বলতে বলতে কেঁদে ফেলেছে। তার 8টা হাঁস, গরিব মানুষ, 8টা হাঁস পাশের ধান খেতে বিষ দিয়েছে। আমরা ওই যে পোকা নিধনে যে বিষ দিয়েছে, এই হাঁস গিয়ে ওই পানি খেয়ে 8টা হাঁসে মারা গেছে। সেই মায়ের সেই যে কি করুণ কান্না, এটা আসলে মানে না দেখলে বোঝানো যাবে না। আমরা এই জায়গায় বসে, এই আলোকসজ্জাতে বসে আমরা বোঝাতে পারবো না যে ওই মায়েটার কি কষ্ট। পরে ওই মা যখন জানলো যে আসলে এটা গ্রাম আদালতে গিয়ে বিচার পাওয়া যাবে, গ্রাম আদালত গঠন করা হলো এবং তার যে 8টা হাঁসের দাম 4,000 টাকা, কম ছিল, 3-3.5 হাজার টাকায় হতো, কিন্তু তাকে 4,000 টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে। আমি চেয়ারম্যানকে যাই থ্যাঙ্কস জানিয়ে দিয়ে আসছি যে ভাই খুব ভালো করেছেন। আর সবচেয়ে যেটা বড় মেসেজ, যে আমরা তো মানুষ তো মরণশীল, তাই না? চলে যেতে হবে। আজকে আলোচনা করছি, সময় আমাদের জীবন থেকে চলে গেল। আমরা ভালো কাজের মধ্যে যদি মানুষের মাঝে বেঁচে থাকতে পারি, এটাই সার্থকতা। গ্রাম আদালতের বিউটি হচ্ছে এটাই, মানুষকে একটু ভালো কাজের আশ্বাস দেওয়া যে না, ভালো কিছু হবে। আর একটা বিষয় যেটা জানতে চাই যে এই যদি বলি যে আমাদের দেশে এই মুহূর্তে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদ, যৌতুক, এই নারী সহিংসতা, এইসব বিষয় কি গ্রাম আদালতে ওঠে এবং এটা নিয়ে মানে তারা কি করে? ভালো বলেছেন যে আসলে সম্মানিত দর্শক, এটা একটু জানা দরকার যে আমাদের সমাজে আসলে এটা এখন বলা যায় একটা বেশ একটা প্রভাব পড়ে ফেলেছে। যে পরিবারের মধ্যে যে বিবাহ করতেও সময় লাগে না, বিচ্ছেদ হতেও সময় লাগে না। এগুলো অনেকগুলো কারণ, আমরা সব সময় আলোচনায় যাচ্ছি না। বিবাহ বিচ্ছেদে একটু শুধু বলে রাখি যে বিবাহ বিচ্ছেদ গ্রাম আদালতের মাধ্যমে করা যায় না। কারণ আপনার বিবাহ, আপনার এটার একটা আলাদা আইন আছে। ওই আইনের মাধ্যমেই আপনার দেনমোহর ভরণ পোষণ এটা ওইটা পরিচালিত হয়ে থাকে। তবে গ্রাম আদালত যে আমাদের 24 সালে অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে একটা নতুন ধারা সংশোধন করা হয়েছে, যেখানে বকেয়া ভরণ পোষণটাকে অ্যাড করা হয়েছে। ফর এক্সাম্পল, আপনি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন আদালতে, পারিবারিক আদালতে আপনি আবেদন করলেন, সেখানে তারা বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু যে ওখানে আদালত কর্তৃক যে নির্ধারিত বকেয়া ভরণ পোষণটা আছে, এটা পে করতেছে না, ওই মহিলাকে আবার মামলা করবে। যার জন্য সরকার করছে কি, 24 সালে এটা গ্রাম আদালতে অ্যাক্সেস দিয়ে দিছে যে কেউ যদি ভরণ পোষণটা বকেয়া রাখে, তাহলে সে গ্রাম আদালতে মামলা করতে পারবে, অনধিক 3 লক্ষ টাকা পর্যন্ত। আরেকটা বলে রাখি সম্মানিত দর্শক মহোদয়, এটা সবারই জানা দরকার, আমাদের মুসলিম আইন কি বলছে। একজন নারী স্বাবলম্বী, কিন্তু তার ব্যয়ভার তার স্বামীর কাছ থেকে এটা তার প্রাপ্য। নিশ্চয়ই। যদি কোনো ছেলে তার স্ত্রীকে তার যেই দৈনন্দিন খরচ এটা যদি পরিশোধ না করে, তাহলে সে কিন্তু গ্রাম আদালতে মামলা করতে পারবে। এটাকেই বলে ভরণ পোষণ, বকেয়া ভরণ পোষণ। দেখা গেছে বিয়ে করেছে কিন্তু খরচ দিচ্ছে না, বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। গ্রামে যেই কাহিনীগুলো হয়ে থাকে, বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, খরচ দিচ্ছে না, সে মেয়েটা কিন্তু গ্রাম আদালতে মামলা করতে পারবে তার ভরণ পোষণের জন্য। ধন্যবাদ। আমরা আজকের এই আয়োজনটি শেষ করতে চাই এবং আপনার মাধ্যমে আমরা গ্রাম আদালত সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তবে এই আমাদের দর্শকদের জন্য এক লাইনে আপনার কিছু বলবার আছে কিনা? এক লাইনে বলতে হচ্ছে, সম্মানিত দর্শক, আসুন আমরা গ্রাম আদালতে আসি, আমরা নিজের বিচার নিজেই করি এবং অল্প সময়ে স্বল্প খরচে সুবিচার পেতে চলো যাই গ্রাম আদালতে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোনো এক ফোরামে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন মাসুদ রানা, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায়ের প্রকল্প, যেটি তিনি বসেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনারা তার সহযোগিতাও নিতে পারেন, রংপুরে যারা আছেন, রংপুর বিভাগে যারা আছেন, তার সহযোগিতা নিতে পারেন এই গ্রাম আদালত বিষয়ে। আমরা এই জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানে গ্রাম আদালত বিষয়ে আপনারা জানলেন এবং আমরা বিশ্বাস করি যে আপনারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা গ্রাম আদালত সম্পর্কে জেনেছেন এবং ছোটোখাটো যে কোনো বিচার, সেই সব বিচার আদালতের শরণাপন্ন না হয়ে গ্রাম আদালতেই সেটি সমাধান করতে পারবেন। এবং নিশ্চয়ই এরকম আরও অনেক জনতার জিজ্ঞাসা নিয়ে এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে আমরা অন্য কোনো ফোরামে, অন্য কোনো সময়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
এবং শুভকামনা সকলের জন্য।